রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার কারো নির্দেশে বলে দিতে যাবেন না বিস্ফোরক কুণাল ঘোষ। ভাইপোর গ্রেফতারি কবে? বক্তব্য পেশের সময় অমিত শাহকে প্রশ্ন কর্মীদের, জবাব তৃণমূলের। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার, আসুন দেখে নিন। রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার, নতুন দায়িত্ব পেলেন রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের আজই মেয়াদ শেষ হলো। নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেলেন রাজীব কুমার। কারো নির্দেশে নির্দোষকে বলে দিতে যাবেন না আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আক্রমণ করে বললেন যে কারো নির্দেশে বলে দিতে যাবেন না। শুভেচ্ছা জানিয়েও আক্রমণ করলেন কুণাল ঘোষ। রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার, এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর। রাজ্য পুলিশের একেবারে প্রধান দায়িত্ব পেলেন রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর আজই মেয়াদ শেষ। মনোজ মালব্যর মেয়াদ শেষের পর ডিজি রাজীব কুমার। বর্তমানে তথ্য প্রযুক্তি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজীব কুমার 3 বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা পদে মনোজ মালব্যকে নিয়োগ করা হলো। আরো একবার আপনাদের সামনে রাখবো রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। মনোজ মালব্যর মেয়াদ শেষের পর ডিজি হচ্ছেন রাজীব কুমার। কুণাল ঘোষ আক্রমণ করে বলেছেন, আমার মতো নির্দোষকে যেন কারো নির্দেশে বলে দিতে যাবেন না। কুণাল ঘোষ রাজীব কুমার নতুন ডিজি হয়েছেন শুভেচ্ছা জানিয়ে ঠিক আক্রমণ করে কি বললেন, আমার মতো নির্দোষকে যেন কারো নির্দেশে বলি দিতে যাবেন না। কারো না কারো নির্দেশে বলি দিলে পরের দিনে ভগবান ভালো করেন না। রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করার দিনই বিস্ফোরক কুণাল ঘোষ। রাজীব কুমার দক্ষ পুলিশ অফিসার, মাঝে কিছু ঘটনা ঘটেছিল। রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করার দিনই কুণাল ঘোষ যে বিস্ফোরক মন্তব্য করেছেন, দেখুন। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল, আপনারা সবাই জানেন। আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। আমিও বলেছি আপনি ভালো থাকুন, উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। বৈশ্বনাথদার কাছে আসবো শুরুতেই। বৈশ্বনাথদা, অন্য কেউ বলছে না, বিরোধী দলকে কি বললো অবশ্যই দর্শকদের সামনে রাখবো, কিন্তু তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন যে ভগবান ভালো করেন না যদি কারো না কারো নির্দেশে বলি দেন, কারো নির্দেশে বলে দিতে যাবেন না আমার মতো নির্দোষকে। আমি এটুকু বলতে পারি যে রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার ছিলেন এবং তাকে ডিজি হিসাবে নিয়োগ করা হয়েছে আপনারা জানাচ্ছেন, এবং তিনি একজন সাকসেসফুল আইপিএস অফিসার। এখন আপনারা এটাকে নিয়ে যদি ওই রকম অ্যাঙ্গেল দেন বা ওরকম ভাবেন, আমি জানি না বিরোধীরা এখন এটা নিয়ে কি হবে। তো একজনের জায়গায় আর আপনাকে একটু বিরত করে বলছি, আমাদের কোনো অ্যাঙ্গেল নেই, কারণ নোটিফিকেশন জারি হয়েছে এবং কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন সেটা রেখেছি। না ঠিক আছে, আমি তো দেখলাম, আপনি তো আমাদের দেখালেন। আমি এইটুকু বলতে পারি যে একজন পুলিশ অফিসার আইপিএস লেভেলের তিনি ডিজি পদে নিয়োগ হলেন, যিনি কলকাতা পুলিশের কমিশনার ছিলেন। সরকার মনে করেছে উনি ওনার জায়গায় ভালো কাজ করতে পারবেন, সরকার নিয়োগ করেছেন। এটা নিয়ে আপনি বললে এবার আপনাদের গায়ে লাগবে, এটা নিয়ে আমি জানি এক্ষুনি বিরোধীরা নানান ধরনের মন্তব্য করবেন, কিন্তু ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের একজন সফল পুলিশ অফিসার হিসাবে তিনি কাজ করছেন। তিনি কাজ করে তার পদোন্নতি হয়েছে। এই তো এখানে তো সরকার নিয়োগ করেছে, সরকার মনে করেছেন ইনি সঠিকভাবে কাজ করতে পারবেন, এটার মধ্যে তো অন্য কিছু নেই। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, বৈশ্বনাথদা বলছেন এর মধ্যে অন্য কিছু নেই, কিন্তু কুণাল ঘোষ অন্য কিছু তো দেখছেন না। কুণাল ঘোষ তো বললেন যে আমার মতো নির্দোষকে কারোর নির্দেশে বলে দিতে যাবেন না। কার নির্দেশে? না, বৈশাখদা একদম শুরুটা কারেক্টলি করেছেন যে এর মধ্যে বিরোধীরা কি দেখছে আমি এখন অবধি জানি না। একদম জানেন না তো, বিরোধীরা বলবার আগেই তো আপনার দলের প্রধান মুখপত্র, যিনি সারদা কাণ্ডে মূল অভিযুক্ত ছিলেন, যিনি মূল তদন্তের আওতায় ছিলেন, যিনি প্রিজন ভ্যান চাপড়াতে চাপড়াতে বলেছিলেন যে সবটা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়,
সেই রাজীব কুমার সিটের প্রধান ছিলেন তৎকালীন, এবং আমরা নিশ্চিতভাবে প্রশ্ন তো উঠবেই যে এটাকে পুরস্কার দেওয়া হলো রাজীব কুমারকে। তৎকালীন প্রধান হিসেবে, সিটের প্রধান হিসেবে সারদার তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার ফলে সারদার তদন্তের কিনারা আজ অবধি হয়নি। সারদা, নারদা, রোজভ্যালি একের পর এক তদন্ত ধামাচাপা পড়েছে, এবং তখন বারে বারে অভিযোগ উঠেছে যে পার্থবাবু, বালুবাবু গ্রেপ্তার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় একটা মিছিল করেন না। একজন আইপিএস অফিসারকে যখন সিবিআই ইডি ডেকে পাঠিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ তৈরি করেছিলেন। আমি চোর, সবাই চোর, মুকুল চোর, পার্থ চোর মিছিল হয়েছিল। এক সেকেন্ড, করবেন না। আমার সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে, আচ্ছা এই কথা যদি উনার দলের প্রধান মুখপাত্র বলেন, কেউ তো একটা সত্যি বলছেন, হয় উনার দলের প্রধান মুখপাত্র সত্যি কথা বলছেন, না হলে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, যেটা ওদের প্রধান মুখপাত্র আগে বলেছিলেন সেটা সত্যি ছিল। আর যদি কুণাল বাবু পুরোটা মিথ্যে কথা বলেন, তাহলে আজ অব্দি, এখনো অব্দি স্বপদে কুণাল বাবু কি করে তৃণমূলের প্রধান মুখপাত্র পদে রয়েছে? আমরা তো এই রাজ্যে অবাক কাণ্ড দেখছি তৃণমূলের জমানায়, যে অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ, একে অপরের সঙ্গে পিঠ চাপড়ে বলছে তারাই সবাই মিলে তৃণমূল করে, তারাই রাজ্যে ক্ষমতায়। রাজীব কুমার এ রাজ্যের একমাত্র যোগ্য ব্যক্তি যিনি দলকে সারদার তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার সুবিধা করে দেওয়ার জন্য আজকে পুরস্কৃত হলেন। আরে ফাইনাল চার্জশিট পড়েনি, আপনি জানেন না নির্লজ্জভাবে তার প্রশাসনিক সিদ্ধান্ত নির্লজ্জ বোঝা গেছে। 34 বছরে কত ঘটনা ঘটেছে, 34 বছরে একবারে সিপিএম কংগ্রেস বলছেন এটা পুরস্কার, এটা আইওয়াস। অবশ্যই পার্থদার কাছে যাব, কিন্তু বিজেপি কি বলছে, শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন। হ্যাঁ, হবে তো। সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। তিনি প্রতিদান দিচ্ছেন। আমি সিবিআইকে বলবো, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে, এই মামলা তোলার ব্যবস্থা করুন, নইলে পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব। পার্থদা পুরস্কার আইওয়াস কেন বলছেন? দেখুন, এখানে অনেকগুলো ব্যাপার আছে। প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে উনি ছিলেন, এতদিন ছিলেন তথ্য প্রযুক্তি দপ্তরে, অর্থাৎ তথ্য প্রযুক্তি দপ্তরে থাকা মানে এই যে পুলিশের যে আনুষঙ্গিক যে সমস্ত কাজকর্মগুলো, এই জগৎটার বাইরে তিনি ছিলেন। সেইখান থেকে তিনি একবারে রাজ্য পুলিশের একবারে মাথায় বসলেন, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যেটা আমাদের প্রশ্ন, যে অস্থায়ী নিয়োগ কিনা, কেন স্থায়ী নিয়োগ ডিজির করতে গেলে 3টে নাম যাবে ইউপিএসসির কাছে, ইউপিএসসি সেখান থেকে একজনকে সিলেক্ট করে পাঠাবে। রাজীব কুমারের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি মানা হয়নি, ফলে রাজীব কুমারের নিয়োগটা কতখানি সিদ্ধ, কতটা মানে কি বলবো, মানে ফর অল টাইম টু কাম, সেটা কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সম্ভবত অস্থায়ী হবে। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে 2024-এর নির্বাচনের সামনে রেখে এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো কাকে? যার আমরা ইতিহাস জানি, সারদা নারদার ইতিহাস জানি, কলকাতার পুলিশ কমিশনার হিসেবে তার আমরা ইতিহাস জানি, সিটের কর্মকর্তা হিসেবে তার ইতিহাস জানি, লাল ডায়েরির ইতিহাস জানি, তারপর তার বিরুদ্ধে ইডি সিবিআই এর ব্যবস্থাপনা নেওয়ার ইতিহাস জানি, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে পড়ার ইতিহাস জানি। অর্থাৎ একটা মানুষকে ঘিরে এতগুলো ঘটনার অভিমুখ একটা দিকেই নিয়ে যাচ্ছে যে 2024-এর নির্বাচন সামনে রেখে কেন এটা করা হলো? তার মানে কি আমাদের যেটা এতদিনের অভিযোগ ছিল যে সারদা নারদা বা অন্যান্য ঘটনার সঙ্গে তার যে যোগ আছে, তিনি যে সরকারের একেবারে হাতের লোক, আজকে কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে। আর একটা কথা, যে তৃণমূল কংগ্রেসের সরকারি মুখপাত্র বলছেন যে বলি যেন না দেওয়া হয়, এর আগে তাকে বলি কার নির্দেশে দেওয়া হয়েছিল? এর এই প্রশ্নটা তো উঠছে। বৈশ্বনাথদা, আসলে বিরোধীদের সবকিছুর মধ্যে একটা ভূত দেখে। তো প্রবলেম হলো, একটা সারদার মামলায় 10 বছর ধরে ফাইনাল ফর্মে চার্জশিট দেওয়া হয়নি, তার সেটাকে না দিয়ে বলে ওনারা বলছেন যে ডায়েরির গল্প, বিরোধীরা বলছেন ভোটের দিকে তাকিয়ে রাজীব কুমারকে নিয়ে আসা হয়েছে রাজ্য পুলিশের শীর্ষ পদে। বিরোধীরা হারবে বলে এখন অনেক কিছু বলবে, আপনি দেখেই যান না কত কিছু বলে। 3-4 মাস বাকি আছে, তো এরা নিশ্চিত পরাজয় জেনে বিধানসভায় শূন্য আসন যারা পেয়েছেন তারা আবার কন্টিনিউয়াস বলে যাবে। কুণাল ঘোষকে বিরোধী বানাতে চাইছেন, কুণাল ঘোষকে বিরোধী রাজনীতি করতে আমরা জানতে চাইছি কুণাল ঘোষ ঠিক না বেটি জানিয়েছেন, কুণাল ঘোষ ঠিক না বেটি? কুণাল বাবুর নাম কথাটা ঘোরানোর চেষ্টা করেন। না, কুণাল বাবু কথা করবা কথা, কুণাল বাবু তো আমার দলের লোক না, কুণাল বাবু কথা ঘোরানোর আমার কোনো দায় নেই। কুণাল ঘোষ গ্রেফতার হলো, কুণাল ঘোষ প্রধান মুখপাত্র, কুণাল বাবু কথা ঘোরানোর
আচ্ছা বেশ, আমরা আরো একজনের বক্তব্য দর্শকদের সামনে রাখবো। কুণাল ঘোষ যখন বলছেন, মানে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করার দিনই যখন কুণাল ঘোষ বলছেন যে আমার মতো নির্দোষকে যেন কারো নির্দেশে বলি দিতে যাবেন না, ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন আজকে দেখুন। আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি কোনো অন্যায় করতে পারেন না, কোনো অন্যায় করেন না, আর কোনো অন্যায় সহ্যও করেন না। আমি শঙ্কুদেবের কাছে আসবো। শঙ্কু, দেখুন, ববি হাকিমের বার্তা কি কুণাল ঘোষের জন্য? এখন পার্টিকে তো তার স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। সরাসরি এখানে কুণাল ঘোষ অভিযোগ করেছেন, উচ্চতে যাচ্ছেন কেন? ওনার স্পষ্ট অভিযোগ কি, এমন একজনকে ডিজি করা হয়েছে যিনি নির্দেশে যাকে তাকে বলি করতে পারেন। আসলে এনারা বুঝেছেন আগামী দিনের নির্বাচনে এনারা হেরে যাবেন, তাই এমন একজনকে আনতে হয়েছে যাতে বিরোধীদের বলি করে তারা তাদের জায়গায় পৌঁছতে পারেন। তো কাকে বলি দেবেন, কখন বলি দেবেন, এখনই বলে দিন। কষ্ট করে এনেছেন কেন? ওনার জন্য আপনি সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে রাস্তায় বসেছিলেন, ফলে তখনই স্পষ্ট হয়েছিল। তারপর আপনি নিয়ে গিয়ে তথ্য প্রযুক্তিতে ওনাকে সুরক্ষিত রেখেছেন যাতে ঠিক সময় আনতে পারেন। এখন সামনে নির্বাচন, আজকে বৈশাদা বলছেন যে যারা ভয় পেয়েছেন তারা এসব বলছেন নির্বাচনে হেরে যাবেন বলে। ভাই, ভয় কে পেয়েছে সে তো দেখা যাচ্ছে, কাকে আনতে হচ্ছে দেখা যাচ্ছে। আমি বলছি, সৈকত অন্য দলের লোক বলছে, কংগ্রেসের পার্থদা তিনি বলছেন, বলছে কে? বলছে আপনার দলের মুখপাত্র। আপনারা স্ট্যান্ড ক্লিয়ার করুন। যদি আপনার দলের সাধারণ সম্পাদক সরিয়ে দিন, আপনারা সরিয়ে দিন। এখানে কার কথাটা সত্যি? বলছেন বলি করেছেন সরাসরি কুণাল ঘোষকে কারণ নির্দেশের উল্লেখ কার দিকে তিনি করেছেন? কে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের? ক্লিয়ার করুন। আপনি চেষ্টা করছেন কথাটাকে বিকৃত করবার। আমি বিকৃত করব শুনেছি না। আরে কুণাল ঘোষ তো বলছে, শুনেছি ওনার সঙ্গে ববি হাকিম কি বলছেন? ববি হাকিম কি বলছেন? বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করতে পারেন না। আপনারা বলবেন আপনি সিপিএম বিজেপি একটিও নেই তো আরে গোলাম আপনাদের আমরা সেই বাক্য বলেছি, একটি বাক্য আমরা বদল করিনি। আপনাদের বাজরাটা 100 ববি হাকিম কি বলেছে শুনুন। কি বলেছে? ববি হাকিম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কোনো অন্যায় করতে পারেন না। তাহলে অন্যায় করার কথা বলছেন কে? কুণাল ঘোষ কোথায় বলছেন? মানতে চাইছেন না, আমি একবার পর একেবারে রাখবো। মানে রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি করার দিনই কুণাল ঘোষ কি বললেন আর ফিরহাদ হাকিম কি বললেন, পর দেখুন। রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল, আপনারা সবাই জানেন। আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে। এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল। আমিও বলেছি আপনি ভালো থাকুন, উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন। তো উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস। তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি কোনো অন্যায় করতে পারেন না, কোনো অন্যায় করেন না, আর কোনো অন্যায় সহ্যও করেন না। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, আর এই দিনে বিস্ফোরক কুণাল ঘোষ বলছেন যে আমার মতো নির্দোষকে যেন কারো নির্দেশে বলে দিতে যাবেন না। আবার ফিরহাদ হাকিম বললেন আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি কোনো অন্যায় করতে পারেন না। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলেছেন রাখবো আপনাদের সামনে। মনে করিয়ে দিই যে রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার, তখন সিবিআই তদন্ত তার মুখোমুখি হতে হয়েছিল বলে মমতা ব্যানার্জি এসে রাস্তায় বসেছিলেন এবং তারপর সামাল দেওয়ার জন্য মোদিজিকে ধরেছিলেন যে ছেড়ে দিন। এখন পুলিশের ডিজি, এবার তদন্ত হলে উনি কার কাছে যাবেন ছেড়ে দিন বলে? রাষ্ট্রপতির কাছে যাবেন। আসলে মোদিজি পছন্দ, সেই অনুযায়ী ছেড়ে দিয়েছেন। মমতা ব্যানার্জিরও পছন্দ, দুজনের পছন্দ। অতএব রাজীব কুমার, যিনি গত 5-7 বছর ধরে পুলিশ দপ্তরের কাজে নেই, বাইরে, তাকে দিয়ে সে আজকে আবার পুলিশ ডিজি করা হলো, এটাতে স্বাভাবিক কারণেই সন্দেহের উদ্রেক হয়। কেন? তৃণমূলের মুখপাত্র তিনি বলছেন
যে অনেক যোগ্যতা আছে বটে, এদিক ওদিক করেছে, সব ঠিক আছে, কিন্তু কারুর কথায় চলতে গিয়ে কারুর ব্যক্তিগত ক্ষতি করে চলবেন না, তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। তো বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী এমন কাউকেই ডিজি করতে চান যিনি মুখ্যমন্ত্রীর কথায়, পুলিশের মনোভাবে না, আইনের মনোভাবে না, মুখ্যমন্ত্রীর কথায় চলেন এবং চলে কারুর ক্ষতি করেন, বেআইনিভাবে কাজ করেন। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। মোদি দিদির পছন্দ, তাই রাজীব কুমারকে আনা হলো বলেছিলেন, তারপরে আপনি চলে যেটা বলছেন সিপিএ। আপনাকে তো বলতে দিতেই হবে, কারণ রবীন্দ্রনাথ বাবু বলেন। আমি একটু ঘটনা পরম্পরাটা বলি কেন এই বিতর্কটা হচ্ছে। 5 ফেব্রুয়ারি মানে 2019-এ সারদা স্ক্যাম নিয়ে সিবিআই তদন্ত শুরু করলো 5 ফেব্রুয়ারি, এবং তারা রাজীব কুমারের বাড়ি চলে গেল অ্যারেস্ট করবে বলে। 5 ফেব্রুয়ারি 2019 মমতা ব্যানার্জি ধর্নায় বসলেন। এবং তারপরে চলে যেতে বাধ্য হলো সিবিআই অফিসাররা। এরপরে 2019-এর মে মাসে সুপ্রিম কোর্টে গেলেন রাজীব কুমার, যাতে তাকে রেহাই দেওয়া হয়। এবং রাজীব কুমারকে সেপ্টেম্বর 2019-এ এখানেই থামলেন না, কেস ফাইল হলো। 2019-এ পিএম মমতা মিট হলো এবং তাকে নিয়ে কৈলাস বিজয়বর্গীয় বললেন যে একদম দেখা করতে গেছে, যাতে নানাভাবে বলেছিলেন যে যাতে রাজীব কুমারকে বাঁচানো যায়, শেষ চেষ্টা, লাস্ট ডিচ অ্যাটেম্প্ট, এটা উনি বললেন। 2019-এর অক্টোবরে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে রাজীব কুমারকে নির্দেশ দেন এবং বললেন শিলচরে গিয়ে তাদেরকে রাজীব কুমারকে গিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু তারপর থেকে গোটা কেসটা চুপ হয়ে গেল। আজ হঠাৎ করে আবার দেখলাম, মধ্যখানে মিডিয়া জানিয়েছিল রাজীব কুমার খুবই ভালো ছাত্র, তিনি, তার ব্যাকগ্রাউন্ড দেখলেই জানা যাবে, কিন্তু তিনি পড়াশোনায় মন দিয়েছেন। হঠাৎ দেখলাম তিনি অঙ্কের পড়াশোনা ছেড়ে আবার চলে এসছেন পুলিশ অফিসার হয়ে, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বসিয়েছেন পুলিশ ডিজিপি পদে। তো এটা থেকে কি মনে হয়, একটা কেস স্টার্ট হলো, সেই কেসটায় সুপ্রিম কোর্ট সহযোগিতা করতে বললো, সিবিআই চুপ হয়ে গেল। তাহলে আপনাদের আজকে এখানে শঙ্কুদেব পান্ডা চিৎকার করছে, এরা বৈশ্বানর বাবু বলছেন, কিন্তু গোটা বিষয়টা দেখে একটা মনে হচ্ছে না কোথাও না কোথাও একটা মোদি এবং মোদিজি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদের মধ্যে একটা সেটিং হয়ে গেছে, যাতে রাজীব কুমারের বিরুদ্ধে কেস শুভেন্দু অধিকারী যতই চিৎকার করুন ওই সিবিআই তুলবে না, কোনোদিন আর কোর্টে তুলবে না। সেই জন্যই এই আজকে এই উনাকে বসাবার সাহস আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেখিয়েছেন, তার কারণ ওই কেস আর সিবিআই কোনোদিন আপনি কোর্টের কথা বলছেন। মাননীয় বিচারপতি 2017-তে মন্তব্য করেছিলেন, পুলিশ যদি নিজের মতো করে আইন বানাতে শুরু করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করতে সমস্যা হবে। 2013 সালের মামলা, উনি 2019 সাল থেকে গল্পটা বললেন, 2013 সালে সারদার মামলা হয়েছে। এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত আজকে হয়েছে, সেখানে কুনাল বলেছে দক্ষ অফিসার, তার সঙ্গে উনি ওনার একটা মতামত দিয়েছেন, যারা বাঙালিদেরকে অপমান করে আজকে বাঙালিরা ডোমেস্টিক হেল্প করে। গতকাল আপনারা দেখেছেন অমিত শাহ, জেপি নাড্ডা একসঙ্গে এলেন বঙ্গ সফরে, আর অমিত শাহ একেবারে দুর্নীতি নিয়ে কড়া আক্রমণ করলেন। তৃণমূলে সরব, কিন্তু বামেদের নিয়ে তুলনায় নরম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলছেন মানুষ পরিবর্তন চেয়েছিল, তৃণমূল আসার পর মানুষ ভেবেছিল বাংলায় পরিবর্তন হবে, কিন্তু দিদি এমন শাসন চালিয়েছেন এখন মানুষ ভাবছে এর চেয়ে বাম জমানাই ভালো ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক কি বলেছিলেন গতকাল, দেখো। जब लाल भाई यहाँ शासन करते थे, कम्युनिस्ट शासन करते थे और दीदी ने उनको हराया, देश भर में अच्छा लगा कि अब शायद बंगाल में परिवर्तन आएगा, बंगाल विकास के रास्ते पर चल पड़ेगा। मगर दीदी ने तो शासन ऐसा चलाया कि लोग कहने लगे कि कम्युनिस्ट अच्छे थे। इतना बड़ा भ्रष्टाचार। আমি সৈকতের কাছে আসবো। সৈকত, এ টিম বি টিম শুভেন্দু অধিকারীরা বলেন সারাক্ষণ, কিন্তু মানে তৃণমূল যে কথা বারবার বলে আপনাদের সঙ্গে সেটিং এর কথা বলছেন তো, যে বামেরা ভালো ছিল, বাম জমানাই ভালো ছিল, দিদি এমন শাসন চালিয়েছেন। না দেখুন, ফিরহাদ হাকিম মানে আপনারা জোটে যাবেন, যেটা আগে শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের। ফিরহাদ হাকিম যখন তার নিজেকে সৎ প্রমাণ করবার চেষ্টা করেন, সুজন চক্রবর্তী এদের নাম নেন, বাম নেতাদের নাম নেন। অমিত শাহ যখন উদাহরণ বক্তব্য রাখতে যান তখন কমিউনিস্টদের উদাহরণ আনেন। তার কারণ এরা প্রত্যেকেই জানেন যে এই রাজ্যে 34 বছরে বাংলার মাটিতে দাঁড়িয়ে বামফ্রন্ট
সরকার বাংলার মানুষের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করেছিল কর্মসংস্থানের প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, রোজগারের প্রশ্নে, গ্রামীণ এলাকার উন্নয়নের প্রশ্নে। আমার বক্তব্যটা এই জায়গা না, আমার বক্তব্যটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিটাকে এরা দুটো ভাগে ভাগ করে ফেলতে চাইছে, এবং সেই দুটো ভাগের মধ্যে দাঁড়িয়ে আপনি যদি দেখেন, আমরা আগের পাঠে আলোচনা করছিলাম দুর্নীতির প্রশ্নে। আচ্ছা, আজ অব্দি সারদা তদন্তের সিবিআই কেন লাস্ট অব্দি পৌঁছতে পারলো না, এর উত্তর বিজেপির কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর দিতে পারবে। কেন সারদা তদন্ত এগোলো না? এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন বলতে পারবেন না বনসহায়কে দুর্নীতি হওয়ার পর বনমন্ত্রী ত্রিপুরা তৃণমূলের দায়িত্ব পায়, এই রাজ্যে খাদ্য দপ্তরে দুর্নীতি হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিককে সেই তদন্ত ধামাচাপা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে বনমন্ত্রী বানানো হয়, ঠিক যেমন সারদায় মূল অভিযুক্ত কুণাল ঘোষকে আবার তার প্রমোশন দিয়ে প্রধান মুখপত্র করা হয়, ঠিক একইভাবে গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপির সরকার ইডি সিবিআই কে শুধুমাত্র পলিটিক্যাল বার্গেনিং এর ওয়েপনে ব্যবহার করেছে। না হলে সারদা, নারদা, রোজভ্যালি, সারদায় কোনো অভিযুক্ত যেমন আজকে তৃণমূলের প্রধান মুখপত্র, আবার কেউ কেউ তো সারদায় কালো চাদর পরে গিয়ে এখন বিজেপির মুখপত্র হয়ে বসে আছে। অতএব কেউ কাউকে ছেড়ে কথা বলে না, প্রত্যেকে চোরে চোরে মাসতুতো ভাই হয়। মাঝখান থেকে তাই বলেছিলেন অমিত শাহ বিজেপি বঙ্গ বিজেপি নেতৃত্বকে যে সিবিআই ইডির উপর ভরসা করলে চলবে না, নিজেদেরকে লড়াই করতে হবে। তার কারণ আমি 10 সেকেন্ড শেষ করেছি, আমি যে এর কারণটা হচ্ছে দিদি মোদি আলটিমেটলি ভাগাভাগি করে নিয়েছে, সেটিংটা আছে, সেই কারণে সারদা এতগুলো মানুষ প্রাণহানি করেও তদন্তের কিনারে দেখা গেল না। এটা শুধু আইওয়াস আসলে আইনজীবী সিম্বল বাঙালিদের কত অপমান করবেন আজকে। বিষয় হচ্ছে বিষয় হচ্ছে যে সৈকত বা বামপন্থীদের কাছে আমার প্রশ্ন, যখন গ্রেপ্তার হবে তখন ড্যাং ড্যাং করে নেমে বলবেন বিকাশ দা কেস করেছিলেন, তাই ক্রেডিট আমাদের, আদালত থেকে আমরা নিয়ে এসেছি। কি সেটিং করেছেন ভাই আদালতে? বলতে দেবেন না, মামলা ছাড়া একটাও তদন্ত আপনারা করেছেন? আপনার সাংসদ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে কোনো ডিস্টার্ব করেনি। থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে যে যখন ক্রেডিট নেওয়া তখন বলবেন আপনি মামলা করেছেন, তাহলে প্রশ্ন এখন দায় নিতে হবে। কি সেটিং করেছেন? যার জন্য আদালতে মামলা উঠছে না। বিকাশ বাবু চুপ কেন? এই সাবজেক্টে আপনারা কোর্টে যেতে পারছেন না কেন? কোর্টে যাচ্ছেন না? কি সেটিং করেছেন? আদালতে মামলা উঠছে না কোথায়? সিবিআই ইডি কে বারবার আইনজীবী বারবার বলছেন, বিচারপতিরা বলছেন যে এই ডেটের মধ্যে তথ্য প্রমাণ দিন। অমৃতা সিনহার একটা স্টেটমেন্ট আছে। আরে ভাই বলতে দিন, আমরা এজেন্সিকে নিয়ন্ত্রণ করি না, এজেন্সি আদালত দ্বারা নিয়ন্ত্রিত। আদালত যদি বলে যে এক্স কে গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার করবেন। গ্রেপ্তার না করা উচিত। একজন রাজনৈতিক নেতা, একজন রাজনৈতিক নেতা সবসময় বলবেন তার সংগঠনকে শক্তিশালী করুন। আরে ভাই বিকাশ বাবুকে ডেকে জিজ্ঞেস করুন। একদম অমিত শাহ গতকাল দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেও বললেন যে মানুষ ভাবছে এর বাম জমানাই ভালো ছিল, কিন্তু আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন দেখুন। চাকরি পেয়েছে, তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকুটে, আর তৃণমূল চাকরিগুলো বেচেছে, অর্থাৎ কয়েনের এদিক যা ওদিক তাই। আপনার আমাদের এই বাংলায় কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উড বি রিজেক্টেড। রিজেক্টেড এর পথে হ্যাঁ কি না বলুন? তৃণমূলকে কেউ ভোট দেবে? আর ভোট দেবে না তৃণমূলকে। তাই একমাত্র টেস্ট আপনারা বিজেপি সরকারের পাননি। বসানোদা আসলে ওই যাকে হাতে করে টাকা নিতে দেখা গেছিল ছবিতে শুভেন্দু অধিকারীকে, ওসব তো আপনারা ষড়যন্ত্র। সুদীপ্ত সেন নাম বলেছে, কোর্টে গেছিলেন তো, যিনি নিজে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত দেবযানীর মা মামলা করেছে বাঙালিদেরকে অপমান করে, বলে ডোমেস্টিক হেল্পের কাজ করে, কিলিংয়ের কাজ করে, স্বামী বিবেকানন্দ কি বলছে, কাকে নামিয়েছিলেন বিদ্যাসাগর কুমারের বিরুদ্ধে, রবীন্দ্রনাথ অভিযোগ করে, সেই বিজেপির কাছ থেকে আমরা বাংলার মানুষ শিখবো। ওরা বাঙালিদেরকে অপমান করছে, বিবেকানন্দকে অপমান করছে, বাঙালিদেরকে বলছে দক্ষিণ ভারতে গিয়ে
ডোমেস্টিক হেল্প করতে গিয়ে ওরা এই ধরনের বাঙালিরা আপনারা যখন বলছেন আজকে গতকাল যখন ব্রাত্য বসু চৈতন্য দেবের সঙ্গে তুলনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন বিজেপি কিন্তু একই অভিযোগ করছেন যে মনীষীদের এভাবে অপমান করা হচ্ছে। আর আপনি বলছিলেন গতকাল অমিত শাহ বলছেন যে এক মন্ত্রীর বাড়ি থেকে 30 কোটির বান্ডিল, সেটা শুধরে নিয়ে তারপর 50 কোটি বলেন, এভাবেই আক্রমণ করেছেন। নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়ার সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কটা বলে দিন। উনি বলে দিন ব্যাংকের টাকা কারা লুট করে কথাবার্তা বলছেন, যারা দেশের সম্পদ বিক্রি করেছে, বালুবাবু কালো টাকা উদ্ধার করা, পার্থ চট্টোপাধ্যায়, বাংলার সর্বোচ্চ বেকার মানিক ভট্টাচার্য ছেলে পুরো 80,000 কোটি সম্পদ চুরি করে, এইটা বলে দিন। অমিত শাহের ছেলে 80,000 কোটি সম্পদ পাইল কোথা থেকে, এইটা বলুন। হেমন্ত বিশ্ব শর্মা কাদের দলে, অজিত পাওয়ার কাদের দলে, শুভেন্দু অধিকারী কাদের দলে, নারায়ণ রানের কাদের দলে, রেড্ডি ব্রাদার্স কাদের দলে? লজ্জা করে না? লজ্জা করে না? এই চোরেদের নিয়ে কেন্দ্রীয় সরকার চাপানুতর যখন শরমে গতকালকের কথা আপনাদের জানাই, ন্যাশনাল লাইব্রেরিতে যখন সভা করছেন অমিত শাহ, জেপি নাড্ডা, বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে, তখন ভাইপো কবে এই প্রশ্ন ওঠে, কবে গ্রেফতার এই প্রসঙ্গ ওঠে, তখন সেই বিষয় নিয়ে আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন দেখবো। একাধিক মন্ত্রী বিভিন্ন অভিযোগে তারা জেলের মধ্যে আছে এবং লোকসভার আগে কি আপনারা আরো নিচ থেকে সাইবার যোদ্ধারা বলছে অমিতজিকে ভাইপো, তখন বলছে আমি যারা যারা জেলে গেছে তাদের কথা বলছি, বাকিটা আমি বলছি না। পরে গতকাল রাতে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী আমরা শুনলাম, বৈষ্ণবদা। আমি তো বারবার বলছি, আমরা তো চ্যালেঞ্জ করছি, যারা অজিত পাওয়ারকে চোর বলে উপমুখ্যমন্ত্রী করে, যারা হেমন্ত বিশ্ব শর্মাকে চোর বলে অসমের মুখ্যমন্ত্রী করে, যারা শুভেন্দু অধিকারীকে টাকা নিতে ছবি দেখানোর জন্য বিজেপি পার্টি অফিস থেকে দেখিয়ে তাকে বিরোধী দলের নেতা করে, যারা রেড্ডি ব্রাদার্সকে মাথায় তুলে গেছে, যারা নারায়ণ রাজাকে, যাদের রবীন্দ্রনাথ যখন কর্মীরা ভাইপো কবে বলে চিৎকার করেন, তখন অমিত শাহ মুচকি হেসে বলেন যারা জেলের ভেতরে আছেন আমি তাদের নাম বলছি, তৃণমূলের যারা বাইরে আছেন তাদের নাম বলছি না। বিরোধীরা তো বলছেন যে এতে সেটিং রয়েছে। দেখুন না, এতে কিরকম ভাবে চলছে, যখন বিজেপি এখানকার চুরির কথা বলছে তখন তৃণমূল বলছে রাজ্যের বাইরের চুরির কথা, বা রাজ্যের বাইরের চুরির কথা যখন তৃণমূল বলছে তখন এরা বলছে রাজ্যের কথা। আবার ওদিকে পুলিশ জ্যোতিপ্রিয় মল্লিকের এগেনস্টে 3খানায় বা খাদ্য দপ্তরের বিরুদ্ধে 3খানায় এফআইআর করলো, কোনো তদন্ত হলো না। অন্যদিকে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই কেস করলো, সেটারও কোনো তদন্ত হলো না। সাধারণ মানুষের কি অবস্থা? এর মধ্যে শুধু চিৎকার চেঁচামেচি হচ্ছে। আসল কাজের কাজ যে যারা চোর তাদের বিরুদ্ধে প্রমাণ করে কোর্টে তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিয়ে আসা, এই চেষ্টা না তৃণমূলের না বিজেপির, দুই সরকারেরই, কোনো সরকারেরই নেই। আবার অন্যদিকে জনগণের কথাই তো তারা বারবার বলেন, তাহলে জনগণের কথা ভাববেন না তারা? না না, জনগণের কথা ভাবলে তো ক্ষমতায় থাকতে পারবেন না। দুজনের মধ্যে একটা যদি এইরকম জায়গা থাকে যে কোর্টে সাবজুডিস ম্যাটার আছে, কোর্ট যা স্পেসিফিক ডিরেকশন দিচ্ছে সেই মতো এজেন্সি কাজ করে। আপনি বলুন একটা এজেন্সি কোর্ট ডিরেকশন দেওয়ার পর কাজ করে, আর যখন গ্রেফতারি হবে না চোররা ডিজিআর বিকাশ কেস করার সময় বিকাশ সাইটের মতো একটা অপারেটর আছে। আপনারা ভালো করে খেয়াল করুন, বিজেপি এই রাজ্যে কিছু করতে হবে না। অমিত শাহজি পরিষ্কার বিরোধী দল, আরে অমিত শাহজি এর উপর নির্ভর করবে না, নতুন করে ইডিসিবিআই কিছু করবে না। আচ্ছা পার্থদা কি বলছেন একটু শুনুন। হ্যাঁ পার্থদা। না, এখানে শঙ্কু একটা ভালো কথা বললো যে কোর্টের নির্দেশে সবকিছু হচ্ছে। কোর্ট তো নির্দেশ দিয়েছিলেন যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কি সম্পত্তি আছে জানান, তো অনেক তদন্ত করে এসে বললো যে কয়েকটা এলআইসি পলিসি আছে, কোনো ব্যাংক অ্যাকাউন্ট পাইনি। তো এই তো হচ্ছে অবস্থা তদন্তের, এবং সেখানে আদালতের বিচারপতিরা বারবার বলছে আপনারা তদন্ত করছেন না, আপনারা তদন্তে যেভাবে করা উচিত সেইভাবে আপনারা করছেন না। এর আগেও তো আমরা দেখেছি, এই যে রাজীব কুমার নিয়ে আগে আমরা আলোচনা করলাম, যে মুহূর্তে মুখ্যমন্ত্রী গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, তার দুদিন বাদে রাজীব কুমার সেই রাজীব কুমার তারপরে চলে গেলেন। কিছুক্ষণ আগে তৃণমূলের প্রতিনিধি বলছিলেন যে বিজেপি অনেক দুর্নীতিগ্রস্ত, আরে এটাই তো ওনার শক্তির জায়গা
বিজেপি দুর্নীতিগ্রস্ত বলেই আপনি আজকে আর বলবেন না তো? আজকে আপনার শুভেন্দু কিছু নেই, অধিকারী খালি এই বিজেপিতে এবং তার আপনাদের- মধ্যে আপনাদের 5 জন পাত্র দেয় না, এমপি বেঁচে গেল তৃণমূলে, বঙ্গ- যারা এই কংগ্রেসকে তোয়ালে করে টাকা আপনার দিয়েছিল, দিল্লির নেতারা পাত্র দেয় না, তাদের বিরুদ্ধে কোনো আপনাদের ব্যবস্থা হয়নি। AICC কোনো পাত্র দেয় না, আপনারা এখানে 2016 সাল থেকে আপনারা কি করছিল? 2020 তে উনি গেছেন বিজেপিতে, 4 বছর আপনার পুলিশ কি করেছে? কি করেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? এখানে টিভিতে চিৎকার করে। কোর্ট কি কোনো নেগেটিভ ডিরেকশন দিয়েছে? কোর্ট যা ডিরেকশন দেবে Negative direction সেই মতোই তো চলবে। কোর্টের উপরে আপনি আচ্ছা, কোর্ট আচ্ছা, বলছেন, একটা- কোর্টের একটা- উপরে একটা- কোর্ট বারবার কিছু বলেছে, বিরোধী কোর্ট করে বলছেন মামলায় কিছু নেই বলেই ফাইনাল কোর্ট বারবার বলেছে আপনারা তদন্ত করছেন না, কি যখন তদন্ত AICC আপনারা করছেন না, আরে, বারবার আরে, বলেছে। কে? তদন্ত বন্ধ করে করে নজর থাকবে, তুমি কিন্তু তো যখন এই- এআইসিসির কথা উঠলো তখন দর্শকদের সামনে একজনের বক্তব্যও রাখবো। জোটের আগেই আসন রফার ঘোষণা করেছেন আজকে কংগ্রেস সাংসদ। বহরমপুরের সঙ্গে মালদা দক্ষিণ কংগ্রেসকে ছেড়েছে তৃণমূল। জোটের আসন রফার আগেই দাবি করলেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। দেখুন, দক্ষিণ মালদায় কাগজপত্রে যা দেখছি যে চিফ মিনিস্টার পশ্চিমবাংলার উনি 2 সিট বহরমপুর এবং দক্ষিণ মালদা দিয়েছেন, আমাদের বলেছেন যে দুটো আপনারা নেন। আমাদের আরো কিছু দাবি আছে, আমরা সেই দাবিগুলো তাদেরকে জানাচ্ছি বা জানানো হচ্ছে। আমাদের তার ফলাফল আমরা এখনো জানি না। পার্থদা তাহলে ঠিক হয়ে গেছে, আসন রফা হয়ে গেছে, 4, 6, 8, 10 নয়, মাত্র 2টো আসন ছাড়ছে তৃণমূল কংগ্রেসকে এ রাজ্যে। না, উনি কি সে কথা বললেন নাকি? উনি তো বললেন কাগজে যা যা দেখেছেন, এবং উনি যে কথাগুলো বললেন ঠিক এই ইদানিংকালে কাগজে আমরা যা দেখেছি, মিডিয়াতে যা দেখেছি, উনি সে কথাই বলেছেন। তৃণমূল 2টো আসন দিতে চেয়েছে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা যে 2টো আসন দিতে চেয়েছি বা আমাদের 20টা দিলেও আমরা নেবো কিনা সেই প্রশ্নগুলো তো এখনো ওঠেইনি। ফলে অতখানি যাবার তো কোনো প্রশ্নই ওঠেনি এখনো পর্যন্ত। উনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইদানিংকালে যে কথাগুলো বলা হয়েছে উনি সেইগুলো বলেছেন। তার বাইরে উনি কি বলেছেন বলুন, যে যেখানে আমরা একটা কোনো সিদ্ধান্তে আসতে পারি। বৈষ্ণবদা দেখুন, বিজেপিকে 1:1 লড়ালে কিন্তু 2024-এ বিজেপি হেরে যাবে। এবার সেখানে দাঁড়িয়ে যদি এক ছাতার তলায় বিরোধী জোটকে নিয়ে আসতে হয়, তাহলে নিশ্চিতভাবে একটা নিজেদের বসে আলাপ আলোচনা করে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া যেতে পারে। তাহলে যে শতাংশের ভোটের হিসাব দেখাচ্ছে এত করে, তাতে দেখবেন গত 2019-এ যেবার 303টা পেয়েছে, তখনও বিরোধী ভোটটা বেশি ছিল। যদি একটা 1:1 লড়াই করলে বিজেপি পরাজয় হবে। আমাদের 2টো সিট বাদ দিলে তৃণমূলের 22টা সিট আর 18টা যদি আপনি বিজেপির বাদ দেন, তাহলে 22টা সিট কখনো যে কোনো বিলের এগেইনস্টে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে ভোট পড়েছে। আরে বিজেপির বিরুদ্ধে মেইন ফেসই তো মমতা ব্যানার্জি। এনআরসি বিলে পড়েছে, আপনাদের তো কেউ ফেস নেই। পড়েছে, আরে আপনাদের তো ফেস আমরা দেখেছিলাম বৈষ্ণবদা, মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খড়গের কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মোদির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার কথা বলেছিলেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় চান যে বিজেপি যে জনস্বার্থ বিরোধী নীতি, তার জন্য বিজেপিকে পরাজিত করা উচিত। আর সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির নেতৃত্ব দেবেন ইন্ডিয়া জোটের মধ্যে দিয়ে, সবাই মিলে আমরা হারাবো বিজেপিকে। শক্তিশালী প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে, শক্তিশালী প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। রাষ্ট্রপতি হিসেবে প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে দিয়েছিলেন, মনমোহন সিং এর নাম ঘোষণা করে দিয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। আসবো এই জোটের আসন রফা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। দিল্লিতে যদি যান, কংগ্রেস হচ্ছে এ টিম, সিপিএম আর তোলামূল হচ্ছে তার বি টিম। আর পশ্চিমবঙ্গে যদি আসেন, এ টিম হচ্ছে তোলামূল আর বি টিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস। এদের ইতিমধ্যে 4 বার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে। পাটনাতে বিরিয়ানি খেয়েছে, বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে, মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে, আর কিছুদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে তার চোর কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সীতারাম ইয়েচুরি মানে মীনাক্ষীর জ্যাঠা, তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটকবাজি হচ্ছে। অর্থাৎ জোটের আসন রফা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এনডিএর বিরুদ্ধে লড়াইয়ের ইন্ডিয়ার বিরোধী জোট নিয়ে, কিন্তু তার আগে আবু হাসেম খান চৌধুরী কংগ্রেস সাংসদ তিনি যে দাবি করেছেন তা নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
আমরা জানি 2019-এ মালদা দক্ষিণ এবং বহরমপুর এই দুটি আসনে জয়লাভ করে কংগ্রেস। এবং আমি বৈষ্ণবদের কাছে আসবো। বৈষ্ণবদের মনে থাকবে 18 তারিখ মানে 19 তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক হয়। 18 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমার কোনো সমস্যা নেই, বেড়ালের গড়ায় কাউকে তো একটা ঘন্টা বাঁধতেই হবে। যদি ওদের মনোভাব স্পষ্ট এবং স্বচ্ছ হয় তাহলে বাংলায় ওদের মাত্র 2টো আসন আছে। এটা কি কোনো ভুল স্টেটমেন্ট? আপনি কি মনে করেন? 2টো আসন তো আছে, সেটা সত্যি তো রেকর্ডই আছে। আর একটা কথা হলো যে বাংলায় আমরা দেখাতে সারা ভারতবর্ষে দেখতে চাইছি যে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল আন্ডার ওয়ান আমব্রেলা আসুক, যার ফলে যেটা আমরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বিজেপি মানুষের দ্বারা বিচ্ছিন্ন হয়েছে বিভিন্ন সিদ্ধান্তের মধ্যে দিয়ে। এবার যদি ভোট ভাগাভাগির সুযোগ না দিয়ে 1:1 লড়াই করে বিজেপিকে কেন্দ্রীয় সরকার থেকে পরাজিত করতে হবে নির্বাচনের মধ্যে দিয়ে, এটা সম সুযোগ আছে। সেই সুযোগটা বলার জন্যই তিনি বলেছেন। এটার মধ্যে তো কোনো এই নেই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেস তো বলছে তৃণমূল বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে, প্রদেশ কংগ্রেস বলছে। আপনারা ঝগড়া লাগানোর জন্য অনেক চেষ্টা করেন যাতে বিজেপি বিরোধী। আমরা কোথায় করলাম? আমরা কোথায় করলাম? এই আসন দফা নিয়েই তো একের পর এক জটিলতার নানান ছবি সামনে আসছে। বৈষ্ণবদা আমরা বলেছি, আরে এনারাই বলেন না, দিল্লির নেতারা মানে না আমাদের কথা। দিল্লি চাইছে, দিল্লি যদি চায় তাহলে অল ইন্ডিয়া কংগ্রেস বলে তো একটা আছে, তারা যদি চায় যে আগামী দিন বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াই করা যাবে, সেটা করা যাবে। এনারা প্রথম থেকেই সিপিএমের সঙ্গে মিলে গিয়ে আমাদের সঙ্গে বিষাদাগার করছে। দেখুন, পশ্চিম বাংলার বাইরে বিজেপির হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোথায় অবস্থান আছে আমি জানি না। 1:1 এদের ইন্টারেস্ট কেন? কারণ বাংলায় যাতে এরা আসন জিততে পারে। তার মানে কি? তার মানে তৃণমূল কংগ্রেস এটা স্পষ্ট বুঝে গেছে যে বাংলায় এদের ব্যাগ গোছানোর সময় এসেছে। এরা 5টা আসনও পাবে না বাংলাতে। যদি যদি 2টো আসন নিয়ে কথা হয়, এটাতে তো ও ছিল এবং কংগ্রেসের ছিল, কংগ্রেস দুটোতে লড়বে এটা তো সবাই জানে। সুতরাং এই যদি জোট হয় তাতে তৃণমূলের লাভ। 7.5 এদিকে 2.5 এবং 5 যেটা শঙ্কুদেব পণ্ডা বললেন এটা একদম পারফেক্ট। এইখানে জোট হলে কিন্তু না কংগ্রেসের লাভ না তৃণমূলের লাভ, এই তো না সিপিএমের লাভ, বামদের লাভ। লাভ হচ্ছে তৃণমূলের, কারণ অন্যান্য জায়গা থেকে বিজেপির যে সিটগুলো সেগুলো কেড়ে নেওয়ার ক্ষেত্রে এরা সহযোগিতা করবে। কিন্তু মানুষ সেই ভোটটা মানে তৃণমূল, সিপিএম, বাম এবং কংগ্রেসের যারা সমর্থক আছে তারা সেই ভোটটা তৃণমূলকে দেবে কিনা বা বিজেপিকে দেবে কিনা এটা বড় প্রশ্ন। এই যে ভোটারদের ধরে নেওয়াই হচ্ছে যে আমরা যা করব ওরা তাই মেনে নেবে, সাধারণ মানুষ কিন্তু কারো কেনা নয়, তারা তাদের মতো ভাবেই ভোট দেবে। একদমই। বহরমপুরের সঙ্গে মালদা দক্ষিণ কংগ্রেসকে ছেড়েছে তৃণমূল। জোটের আসন রফার আগেই দাবি করলেন কংগ্রেস সাংসদ আবু হাসন খান চৌধুরী, জানিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে। হ্যাঁ ঠিক আছে, কাগজে দেখেই বলেছেন, কিন্তু এই নিয়ে বিতর্ক তো তুঙ্গে। লোকসভা ভোট এখনো কয়েক মাস বাকি, এর মধ্যে অনেক সমীকরণ, অনেক অঙ্ক, অনেক জল্পনা। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছে। একটু পরেই দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দ।